আকাশ বসে আছে গঙ্গার ঘাটে। বসার জায়গাটা বাঁধানো, দেখতে ঠিক ছাদের ঢালানের মতো। এখানে আশেপাশে অনেকেই নিজের সঙ্গীকে নিয়ে বসে আছে। সামনেই জ্যোৎস্না স্নাত বিস্তৃত গঙ্গা। আকাশ পকেট থেকে একটা গোল্ড ফ্লেক বার করে সেটা লাইটারের সাহায্যে ধরায়। একটা চা পাওয়া গেলে বেশ ভালো হতো। অপেক্ষা বেশি করতে হয় না। একজন বয়স্ক লোক চায়ের ফ্লাস্ক নিয়ে এদিকেই এলো। আকাশ বলল, কাকা একটা লিকার চা হবে? লোকটি হাসি হাসি মুখে বললেন, নিশ্চয়ই হবে। দুদণ্ড সময় পার হয়। আকাশকে চা এগিয়ে দিল লোকটি। চায়ের গন্ধটা সুন্দর। আকাশের ইচ্ছে হলো লোকটির সঙ্গে দু কথা বলবে, তাই বলে, কাকা আপনি থাকেন কোথায়? এই তো বাবা, এখান দিয়ে খুব বেশি দূরে নয়, মেট্রোর কাছেই একটা ঘুপচি গলি আছে, সেখানে আমার মতো অনেকেই নিজের পরিবার নিয়ে থাকে। আরও টুকটাক কথা জিজ্ঞেস করে আকাশ লোকটির হাতে একটা 500 টাকার নোট ধরিয়ে দেয়। তার কেন জানি মায়া হলো। লোকটির হাসিটাও বড্ড স্বচ্ছ। 500 টাকার নোট দেখে তিনি উদাস কণ্ঠে বললেন, এত টাকার ভাঙতি তো নেই বাবা, পুরো টাকাটাই রাখুন কাকা, আপনার হাতের চা আমার দারুণ লেগেছে। লোকটি খুশিতে আপ্লুত হয়ে কেঁদেই ফেলবেন যেন। এতখানি প্রসন্ন হবেন সেটা আকাশের ধারণার বাহিরে ছিল। তাতে অবশ্য মন খানিকটা ভালোই হলো তার। হুটহাট কাউকে আনন্দ দেওয়ার মধ্যে একটা অদ্ভুত আনন্দ পাওয়া যায়। চলে গেছে আধ ঘন্টা। আকাশ আরেকটা সিগারেট বের করে জ্বালালো। তৎমধ্যেই দেখলো কে যেন তার পাশে এসে বসেছে। নারী অবয়ব খুব চেনা মনে হলো, তাই কি যেন ভেবে সেদিকে দৃষ্টিপাত করে। বর্ষা একটু নিচু ঢালুর মতো জায়গা দেখে নেমে গিয়ে সেখানে বসে। থেকে থেকে বাতাস বইছে এখানটায়। এই স্থানকে বসার জন্য যথাযথ বলা যায়। প্রথমে সে আকাশকে দেখেনি, কিন্তু বসার পশ্চাৎ দেখতে পারে হাতে সিগারেট ধরে বসে আছে আকাশ। স্বভাবতই বিস্ময়ের অবধি থাকে না আর। এইদিকে আকাশ বর্ষাকে চকিতে দেখে ধোয়া ছাড়ার কথা বেমালুম ভুলে যায়, ফলে কাশতে শুরু করলো। বর্ষা এমন কাণ্ড দেখে হকচকিয়ে ওঠে। তবে অবস্থা বেগতিক দেখে দ্রুত বলল, নাক টেনে জোরে জোরে নিঃশ্বাস নিন। আকাশ শুনল বর্ষার কথা। ক্রমেই তার শ্বাসকষ্ট নিবারণ হলো। বর্ষা জলের বোতল এগিয়ে দেয়। আকাশ বিনা বাক্যে বোতল নিয়ে ঢকঢক করে অনেকটাই জল খেয়ে নিল। আকাশের অবস্থা দেখে তার মায়া হলো, কিন্তু দেখালো না, বরং শক্ত মুখেই বসে থেকে একটাই প্রশ্ন করল, আপনি সিগারেট খান? আকাশ নীরব থাকে। বর্ষা আরেকটু ঝাঁঝালো স্বরে বলল, আমাকে বারণ করে উনি নিজে সিগারেটের পর সিগারেট খেতে ব্যস্ত, বারে। আকাশ নিজের চুলে অপ্রস্তুত ভঙ্গিতে হাত বোলালো। কি যেন ভেবে বলল, আপনি কিভাবে জানলেন যে আমি অনেকগুলো সিগারেট খেয়েছি? বর্ষা যেন এই প্রশ্নে বেশ বিরক্ত হলো। আপনার গা থেকে যে লেভেলের গন্ধ বেরোচ্ছে তাতে আর না বুঝে উপায় কিসের? সরি। আমাকে সরি বলে কি হবে? আপনি তো নিজের ক্ষতি করছেন। তাহলে আজ থেকে ছেড়ে দিলাম। আকাশ কথাটা শেষ করে পকেটে থাকা সিগারেটের প্যাকেটটা ফেলে দিল। বর্ষা একটু অবাক হয়, তাও কঠোর সুরে বলে, এখনের জন্য না, সব সময়ের জন্য। আকাশের কণ্ঠ শুনে মনে হলো না সে মিথ্যে কথা বলছে। বর্ষা এবার একটু বিস্ময় নিয়ে বলে, আমি বললাম আর আপনি ছেড়ে দিলেন? দিলাম, কিন্তু এমনটা কি হওয়ার কথা নয়? হয়তো না এমন। ছেলেরা নানান অজুহাত দেখায় সিগারেট না ছাড়তে হয় যাতে। অনেক সময় তারা মানুষকে ছেড়ে দেয়, কিন্তু সিগারেট ছাড়ে না। আকাশ মনে মনে বলে, তারা বড় বোকা। ভালোবাসেনি কোনোদিন। ভালোবাসলে বুঝতো জীবনটাও যেখানে অনায়াসে বিলয় করা যায়, সেখানেই সিগারেট আর আহামরি কি জিনিস। খানিকক্ষণ দুজনেই চুপ থাকে। নীরবতা ভাঙে বর্ষা। তা আজ কতজন রাখি পড়ালো আপনাকে? 3 জন পড়িয়েছে। একটা আমার নিজের দিদি, আর 2 জন হলো শ্রুতি এবং দিশা। শ্রুতি আর দিশা যত না নিজের প্রেমিকদের বিশ্বাস করে, তার চেয়ে বেশি তারা বিশ্বাস করে আকাশকে। ছোটবেলা থেকেই তাই ঘটে আসছে। আপনার নিজের দিদি আছে? কই আগে বলেননি তো। হ্যাঁ, নাম অনামিকা। বিয়ে হয়ে গেছে প্রায় 6 বছর হলো। একটা ফুটফুটে 5 বছরের মেয়েও রয়েছে। একদিন আলাপ করতে হবে। কেন বলুন তো? ও বুঝেছি, আমাকে পছন্দ সেটা আমাকে সরাসরি বলতে পারছেন না বলে।
দিদিকে বলবেন? বেশ তো, অবশ্যই বলতে পারেন, বলে মুচকি হাসল আকাশ। বর্ষা একটা বিষয় লক্ষ্য করল, আকাশ সুদর্শন, শুধু তাই নয়, সাথে নিখুঁত। এমন নয় যে আকাশের চেয়ে বেশি সুদর্শন কাউকে দেখেনি বর্ষা, দেখেছে, কিন্তু নানান খুঁত পেয়েছে। তাদের কলেজে একটা দাদা ছিল, যেমন ফর্সা তেমনই লম্বা, কোনো কিছুর কমতি নেই। সৃষ্টিকর্তা যেন রূপ ঢেলে দিয়েছেন। বর্ষা যখন দেখে তখন পরপর সে কিছু খুঁত বের করে ফেলে। এই যেমন নাক অতিরিক্ত টিকালো, গায়ের রং ক্যাটক্যাট করছে, চোখ বোধহয় বেশি ছোট, ইত্যাদি ইত্যাদি। বর্ষারই একটা স্বভাব, কেউ মারাত্মক সুন্দর হলেও তার খুঁত সে যেন কোনোভাবে হোক বের করবে। সবার যে একটা নিজস্ব সৌন্দর্য আছে এ কথা জানা সত্ত্বেও আকাশকে দেখে সে কোনো খুঁত বার করতে পারল না। বিষয়টা অদ্ভুত। লক্ষণও ভালো নয়, তবে এসব ভাবলে এখন চলবে না। এই যে আপনি উল্টোপাল্টা কথা বলেন, সেটারই নালিশ দেব দিদির কাছে। দিদি বিশ্বাসই করবে না। তা কেন? আমি এ ধরনের কথা বলতে পারি, সেটা কখনোই দিদি বিশ্বাস করবে না। আমি বললে ঠিকই করবে। বেশ, ট্রাই করে দেখবেন। তা আপনাকেও দেখছি কেউ রাখি পরিয়েছে। হ্যাঁ, আমার বোন। নিজের বোন? বর্ষা একবার তাকায় আকাশের দিকে, তারপর চোখ ফিরিয়ে নেয়। না, তবে নিজের বোনের চেয়ে কমও নয়। আকাশ দেখল বর্ষাকে নিপুণভাবে নিজের এক বিশাল দুঃখ চেপে গেল। ভেবে নিল এমন প্রশ্ন আর সে কোনোদিন করবে না। বর্ষা হয়তো একদিন স্বেচ্ছায় সবটা বলবে, তারই অপেক্ষায় রইল আকাশ। কাউকে রাখি পরাননি? পরিয়েছি, পাড়ার এক বাচ্চা ছেলেকে। বাহ, একটা কথা বলবো বর্ষা? কথা বলার জন্য অনুমতি চাইছেন, ব্যাপারটা ঠিক মানা যাচ্ছে না, তবে চাইছেন যখন বলুন। আজ আপনাকে দেখে অনেকটা অন্যরকম লাগছে। নিজেকে বোধহয় সামলাতে পেরেছেন। হ্যাঁ, আর কতদিন এই মন খারাপ পুষে রাখবো? কয়েকদিনে যা ঘটিয়েছি, ওটা আমি ছিলাম নাকি অন্য কেউ ছিল সেটাই বুঝে উঠতে পারছি না ঠিক। মনের ওপর অতিরিক্ত চাপ পড়লে সে এভাবেই নিজের ছটফটানি প্রকাশ করে। হয়তো করে। কিছু প্রহর কেটে যায় শব্দহীন, আশপাশের কোলাহল ছাড়া আর কোনো শব্দ নেই। বর্ষা, লঞ্চে উঠবেন? গঙ্গার দিকে একভাবে তাকিয়েছিল বর্ষা। আকাশের কণ্ঠ শুনে ছেদ পড়ে। লঞ্চে কখনো উঠিনি। তাহলে তো আরোই ভালো। ভালো কেন? মানুষ সবসময় যে কোনো ভালো বিষয়ের প্রথম অভিজ্ঞতা মনে রাখে, তাতে সম্পৃক্ত মানুষকেও ভুলতে পারে না। অন্তত এই উছিলায় আপনি আমায় সবসময় মনে রাখবেন। বড় অদ্ভুত যুক্তি দেন আপনি। আকাশ কেবলই হাসে। বর্ষা নিঃশ্বাস ফেলে ভাবে, লোকটার সাথে থাকতে থাকতে একদিন সে নির্ঘাত পাগল হয়ে যাবে। লঞ্চে উঠেছে দুজন, লোক বেশি নেই। ঘণ্টাখানেক অপেক্ষার পর এই ভিড় ছাড়া লঞ্চ পেয়েছে তারা। বর্ষা একধারে দাঁড়িয়ে দৃশ্য দেখছে, পাশে আকাশ নীরব দৃষ্টিতে চেয়ে আছে বর্ষার পানে। এই নারীকে ক্লান্তিহীনভাবে বহুকাল ধরে দেখা যেতে পারে বলে তার মনে হয়। বর্ষার নাকের উপরে একটা কাটা দাগ রয়েছে। আকাশের কৌতূহল হলো, ক্ষতটার ইতিহাসে জানতে ইচ্ছা করলো। অন্য সময় জিজ্ঞেস করতে গিয়ে কোথাও যেন আটকে যায়। আজ কি করা উচিত একটু ভাবলো আকাশ। বর্ষা? হ্যাঁ, শুনছি। আপনার দুই ভুরুর মাঝে নাকের উপর ওই দাগটা কিসের? বর্ষা নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল, একজন পাথর দিয়ে আঘাত করেছিল সেখানটায়। বলেন কি? এভাবে আঘাত কেন করলো? সে অনেক কথা। আমার পাড়ার উটকো লোকদের আনাগোনা লেগেই থাকে। বছর 7 আগে একটা লোকের উৎপাত বেড়েছিল। মেয়েদের গায়ে হাত দেওয়া, শ্লীলতাহানি ইত্যাদি করা ছিল তার মুখ্য কাজ। একদিন আমার ওড়নায় হাত দিয়েছিল, তারপর আর কি দিলাম 2 ঘা। কিন্তু ওই ব্যাটা কোথা থেকে যেন পাথর তুলে আমার নাকের উপর আঘাত করে। ব্যথা প্রচণ্ড হলেও সেটা আমার পাল্টাঘাত করার প্রবণতার চেয়ে কম ছিল। তাই একটা এমন জোরে লাথি মেরেছি, সে ব্যাটা শুয়ে শুয়ে কাতরাতে থাকে। তারপর আমার এই নাক নিয়ে অনেক দৌড়োদৌড়ি হয়। লোকজন দেখে বলল, এরকম দাগ দেখলে কেউ বিয়ে করবে না। তবে আমি সেসব কথা কানে দিইনি। আকাশ অবাক হয়ে শুনল কেবল। ওই লোকটার প্রতি তীব্র ক্ষোভ অনুভব করল। হাতের কাছে পেলে বোধহয় প্রাণী মেরে ফেলবে, এতটাই ক্ষোভ। সাথে বর্ষার সাহসিকতার প্রতি অসীম শ্রদ্ধা বোধ করল। পাশাপাশি এমন সমাজকেও ধিক জানালো যেখানে প্রতিবাদ করতে কেউ এগিয়ে আসে না।
অথচ প্রতিবাদীকে নিম্নের মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয় বারংবার। জাহাপনা তুসি গ্রেট হো, তফা কবুল করো। জিৎ আর দীপ্তর এসব ন্যাকামো ভিত্তিক কথাবার্তা শুনে এবং কাজ দেখে আকাশ বেজায় বিরক্ত হলো। আরে আরে লাথি মারছিস কেন? দুজনের মুখের অনুযোগের সুর, কাচুমাচু মুখগুলো দেখে মনে হচ্ছে লাথিটা বেশ জোরেই লেগেছে। আকাশের একরোখা মুখভঙ্গি বজায় থাকে। তোরা এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করিস না। আমরা ভুল কি করলাম? তুই প্রেমে পড়ে যা যা করছিস তা দেখে আমরা রীতিমতো উদ্বুদ্ধ। জিতের কথা শেষ হতে না হতেই দীপ্ত বলল, ঠিকই তাই। গাড়ি ছেড়ে বাসে উঠছিস, তারপর সিগারেটকে পুরোপুরি ত্যায্য করলি। সত্যি বলতে ভাই, তোর দ্বারাই হবে। আমার জায়গায় যে কেউ থাকলে তাই করত। ভালো তো আমরাও বেসেছি, কই আমরা যে পারি না এত কিছু ছেড়ে দিতে। জিতের কথা শুনে আকাশ কিন্তু উত্তর দেয় না। মনে মনে ভাবে সেই মানুষটাই এমন যার কথা ফেলা যায় না, না ভালোবেসেও থাকা যায় না, অথচ মুখে কিছুই বলল না আকাশ। তৎমধ্যে দীপ্ত হঠাৎ কি যেন ভেবে চিন্তিত হলো। তার উত্তেজিত কণ্ঠস্বর শোনা যায়, ভাই আজ তুলির দোকানে যেতে হবে, ওর নতুন ইন্টেরিয়ার লাগবে, কথাটা ভুলেই গেছিলাম। আকাশ চল না। জিৎ বলল, হ্যাঁ ভাই, আজ প্লিজ না করিস না, আমরা একা সামলাতে পারবো না। ঠিক আছে চল। তুলি মেয়েটা আকাশদের ছোটবেলার বন্ধু, কিন্তু তার চাল চলন বিশেষ ভালো লাগে না কারোর। একটু যেন গায়ে পড়ার স্বভাব, তাই তুলিকে এড়িয়ে চলতে অধিক স্বচ্ছন্দ, বিশেষ করে আকাশ। একটা ক্যাফের সামনে দাঁড়িয়ে আছে আকাশ আর জিৎ। দীপ্তর অন্য একটা কাজ পড়ে যাওয়ায় সে আসেনি। আকাশ ভীষণ অনিচ্ছায় এসেছে, তবে না এলেই যে নয়। এই তোরা বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে আয়। মেয়েলি কণ্ঠ পেয়ে তারা তাকিয়ে দেখে, কিন্তু আবারও চোখ সরিয়ে নেয়। পোশাক আশাক অশালীন, মডার্নাইজেশনের অতি অরুচিকর ফলাফল। আকাশ আর জিৎ ভেতরে প্রবেশ করে। ক্যাফে পুরোটাই খালি, শুধু একটা যুবককে চোখে পড়ছে। রোগা ছিমছাম চেহারা, গায়ের রং উজ্জ্বল। গাইস, মিট মাই বয়ফ্রেন্ড গৌতম দে। আকাশের তীক্ষ্ণ দৃষ্টি দেখে গৌতমের অস্বস্তি হয়। তুলির কথা শেষ হতে না হতেই আকাশ হেসে হ্যান্ডশেক করে নিজের পরিচয় দেয়, পাশাপাশি জিতও তাই করে। এই নিয়ে তুলির কত নম্বর বয়ফ্রেন্ডের সঙ্গে তাদের পরিচয় হচ্ছে জিতের ঠিক হিসেবে আসলো না। তুলি বেশ উৎফুল্ল মনে দুজনের সাথে কথা বলতে লাগলো, বিশেষ করে আকাশের সঙ্গে। গৌতমের কাছে বিষয়টা ভালো লাগলো না। আকাশের প্রতি সে একটা অকারণ নিষ্পৃহতা বোধ করে। এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায়। আকাশ ল্যাপটপ দেখতে দেখতে গুনগুন করছিল, তা উপস্থিত সকলেরই কানে আসে। জিতের হাসি পেলেও সেটা চেপে রাখল। গৌতমের অস্বস্তি আরেকটু বাড়ল যেন। তুলি অবুঝ কণ্ঠে জিজ্ঞেস করে, এসব গান কোথা দিয়ে তোর মাথায় আসে বলতো? গানটায় মন্দ কি রয়েছে বল? যদিও গতকাল শুনেছিলাম তাই মনে পড়ল। কি সব গান যে শুনিস তাই বুঝে পাই না। 1 ঘন্টা পর আলাপ আলোচনা শেষ হলো। আকাশ যাওয়ার আগে গৌতমের সঙ্গে আবারও হ্যান্ডশেক করলো। খুব ধীরে বলল, থ্যাংক ইউ। গৌতম এই থ্যাংক ইউ কথাটার অর্থ অনুধাবন করতে পারে না। জিজ্ঞেস করবে সেই সুযোগটাও আকাশ দিল না, তার আগেই প্রস্থান নেয়। তুলি এতক্ষণ আনন্দে থাকলেও তাদের যাওয়ার পশ্চাৎ সেই উৎফুল্লতা অনেকটাই কমে যায়। গৌতম এগিয়ে এসে মেয়েটার খুব কাছে দাঁড়ায়, জড়িয়ে ধরে তুলির উন্মুক্ত কোমর। তোমার এই আকাশ নামের বন্ধুটা কেমন যেন? তুলি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, ওর মতন মানুষ আজকাল খুঁজে পাওয়া যায় না। কেন? এমন কি মহারথ প্রাপ্ত সে? ভদ্রসভ্য, অনেস্ট, বুদ্ধিমান, সাহসী, আর সবচেয়ে বড় কথা হলো ও নিজের মনের কথা শুনে চলে। তারপর জানো, স্কুল লাইফে ও একটা মেয়েকে খুব পছন্দ করত, কিন্তু কাউকে সেই মেয়েটার নাম বলেনি, শুধু বলেছিল মেয়েটা একজন জুনিয়র। নাম না বলার কারণ কি শুনবে? কি কারণ? যাতে সেই মেয়েটার কখনো কোনো অস্বস্তির মধ্যে পড়তে না হয়। আমরা বন্ধুরা সবকিছুর তিল থেকে তাল করতে বেশ মজা পেতাম, সেই জন্যই। অ্যান্ড আই থিঙ্ক ওই মেয়েটাকে আকাশ এখনও মনে রেখেছে, না হলে আজ অবধি একটা প্রেম নিশ্চয়ই করত। এ তো দেখি লুজার, বলে গা কাঁপিয়ে হাসতে লাগে গৌতম। তার কথা বা হাসি কোনোটাই ঠিক মনোপ্রসূত হয় না তুলির। সে খুব আস্তে বলল, যারা ভালোবাসতে শিখেছে তারা হারলেও বরাবরই জিতেছে, এবং জীবনে আমাদের মতো সোকল্ড উইনাররা বারে বারেই হেরেছে। গৌতমের কথায় তুলির ভাবনায় ছেদ পড়ে। তুমি জানো, আমার এক্সও এরকম ধরনের লুজার ছিল। আমার জন্য রোজ দাঁড়িয়ে থাকতো আর আমি প্রতিবারই ঝুলিয়ে দিতাম। গিয়েও যে কিছু হতো তেমনও নয়, বলতো আগে একে অপরকে ঠিকঠাকভাবে জানি, ভালোবাসার সৃষ্টি হোক, তারপর না হয় কাছে আসার কথা ভেবো।
তোমার মতো এমন কোমল স্বভাবের নয়, প্রচণ্ড কঠোর স্বভাব তার। শেষে ব্রেকআপ না করে উপায় ছিল না কোনো। ব্রেকআপ করার আসল কারণ কি এটা? নাকি সে ফিজিক্যাল হতে চায়নি বলে? ও তো সবসময় দূর দূর করতো, তবে এটাই শুধু একমাত্র কারণ নয়। আসলে আমি বুঝতে পেরেছিলাম ওর সাথে আমার ঠিক যাবে না। আমার যে তোমার মতো কাউকেই দরকার ছিল জানো। কঠোর বলতে কি বুঝিয়েছিলে? কঠোর তো অবশ্যই, একটু এদিক ওদিক হলেই প্রতিবাদ করবে। তারপর ও আবার মার্শাল আর্টে পারদর্শী, তা দিয়ে অন্যদের দমিয়ে রাখার প্রবণতা অনেক বেশি ছিল ওর মধ্যে। সেটা আমার ভালো লাগতো না। মেয়েরা হবে কোমল, দৃষ্টির মধ্যে নমনীয়তা থাকবে, আগুন নয়। গৌতম, এগুলো তো ফাইটার কোয়ালিটিস। হ্যাঁ জানি, তবে এসব গুণ ছেলেদের বেশি মানায়, মেয়েদের সাথে ঠিক যায় না। তুলি প্রতি উত্তরে একটা অদ্ভুত হাসি উপহার দেয়, যা অবশ্য গৌতমের বোধগম্য হলো না। খাবার টেবিলে বসে আছে আকাশ, মুখোমুখি তার বাবা। আকাশ চুপচাপ নিজের মতো খাবার খাচ্ছে, অপরদিকে মিস্টার শিকদার ছেলেকে সূক্ষ্ম চোখে পর্যবেক্ষণ করছেন। কিছু বলতে চান? আকাশের গম্ভীর কণ্ঠ পেয়ে নড়ে চড়ে বসেন শিকদার। বললেন, আগের দিন তোমাকে ডেকে পাঠিয়েছিলাম, আসোনি কেন? প্রয়োজন বোধ করিনি। এমন নির্লিপ্ত স্বরের উত্তর পেয়ে বেশ অপমানিত বোধ করলেন শিকদার। দিন দিন বেয়াদবির মাত্রা ছাড়িয়ে যাচ্ছ আকাশ। বাবার সাথে কেউ এভাবে কথা বলে? আকাশ কোনো উত্তর দেয় না। শিকদার আবারও বললেন, রবিবার আমাদের এক্সপোর্ট অর্ডার রয়েছে, তোমাকে সেখানে যেতে হবে। নিজের কাজ ফেলে রেখে আপনার কাজে আমি যেতে পারছি না। তোমাকে কেউ একা যেতে বলেনি, বুঝে শুনে আমাদের কিছু এমপ্লয়িকে সঙ্গে নিয়ে যেও। আকাশ চুপ থাকে। শিকদার এটাকে সম্মতির লক্ষণ হিসেবে ধরে নেন। আজকাল শুনছি তুমি গাড়ি নিয়ে যাও না, ব্যাপার কি? এমনি। শিকদার নিঃশ্বাস ফেললেন। এই ছেলে কোনো কথার সহজ উত্তর দেয় না। তাতে দোষ যে ওনার নিজেরই, কিন্তু সেই ভুল শোধরানোর চেষ্টা ভীষণভাবে অবর্তমান। ছাদে দাঁড়িয়ে আছে আকাশ, কিছু যেন ভাবছিল সে। এমন সময় তার ফোনটা শব্দ করে বেজে ওঠে। দেখে দিদি লেখা। বেশ কিছুদিন হলো দিদির সাথে কথা হয় না, কারণ সেই ব্যস্ততা। বল, কি খবর? কি আর খবর হবে, খোঁজ খবর তো নিস না। মনে হচ্ছে বাবার মতো তুইও আমার থেকে দূরে সরে যাচ্ছিস। ধুর, কি যে বলিস। আর ওই ভদ্রলোকের নাম নিবি না। আকাশ, যেমনই হোক তিনি আমাদের জন্মদাতা, এমন করে বলাটা ঠিক নয়। হ্যাঁ, শুধু জন্ম দিয়েই খালাস। বাবার কর্তব্য ঠিকভাবে পালন তো করলেনই না, বরঞ্চ একটা সামান্য কারণে। থাক, ও সবার বলতে হবে না। কেমন আছিস বল? বাবা কেমন আছে? আমি আছি ঠিকঠাক, হয়তো উনিও ভালো আছে। তোকে কিছু জিজ্ঞেস করা দায়। একটা কথা ঠিকঠাক উত্তর দিস না। ঠিকঠাক উত্তর যে দিতে পারবে তার কাছে যা। অনামিকা হেসে দেয় আকাশের কথায়। আকাশ হাসে কিন্তু নীরবে। অনামিকা বলে, আচ্ছা সেসব ছাড়, তুই বল ওদিকের কি খবর, কোনো প্রোগ্রেস হলো? প্রোগ্রেসের আশা তেমন রাখিস না দি। আমি যা পাচ্ছি তাতেই বেশ রয়েছি। তেমন বললে হয় নাকি? তোর দ্বারা না হলে দরকার পড়লে আমি ওকে বোঝাবো। আকাশ মুচকি হাসে, বলে, সেই বল, আমি বোধহয় বলতে পারবো না। বলবি বা কি করে, তোর তো মুখই ফোটে না। আকাশের মুখে হাসির রেশ আরেকটু বাড়ল, কিন্তু ফোনের ওপারে থাকা অনামিকা সেটা দেখতে পেল না। বর্ষা জানালার বাইরে তাকিয়ে আছে নির্নিমেষ। বাস চলছে ধীর গতিতে। আকাশের আসার সময় এখনো হয়নি। আজকাল বর্ষার দিনগুলো একঘেয়ে কাটছে। কাজে কাজেই যাচ্ছে সময়। রবিবার দিন যা একটু ছুটি থাকতো, এইবার সেদিনও বের করতে হবে। ভাবনার মাঝে বর্ষার কিছু কথা হঠাৎ মনে পড়ে। তারই সাথে সাথে আকাশ এসে পাশে বসল। আকাশকে দেখল সে। আকাশও তার দিকে তাকিয়ে। বর্ষা বলল, আচ্ছা আকাশ, আপনি নবশিক্ষায়তন স্কুলে পড়তেন? আকাশ আচমকাই প্রশ্ন শুনে একটু হকচকিয়ে ওঠে, কিন্তু পরমুহূর্তে বলে, হ্যাঁ, ওখান থেকে এইচএস পাশ করেছি। তবে আপনি জানলেন কিভাবে? সেদিন শ্রুতিদি বলেছিল, আমি ঠিক খেয়াল করিনি তখন। তাহলে সব মিলিয়ে দেখা গেলে দাঁড়ায় যে আপনারা আমার স্কুলের সিনিয়র। আপনিও আমাদের স্কুলে পড়তেন? আকাশ প্রশ্নটা করলো ঠিকই, কিন্তু তার মধ্যে তেমন বিস্ময় লক্ষ্য করা যায় না। হ্যাঁ, ক্লাস 10 অবধি পড়েছি। শ্রুতিদি আরও কিছু কথা বলেছিল আপনার বিষয়ে। কি বলেছিল? আপনি স্কুল লাইফে কোনো এক জুনিয়রকে খুব পছন্দ করতেন, এটা কি সত্যি? হ্যাঁ সত্যি। বর্ষা স্বাভাবিকভাবেই বলল, আচ্ছা তারপর কি হলো? আপনি মেয়েটাকে বলতে পেরেছিলেন নিজের মনের কথা? না, পারিনি। যা। আচ্ছা, মেয়েটা আপনার থেকে কত ক্লাস জুনিয়র ছিল? 3টে ক্লাস। আপনার এখন বয়স কত? 27।
বর্ষা ভাবল তার নিজের বয়স 24, তার মানে আকাশ যাকে ভালোবাসত সেই মেয়েটা খুব সম্ভবত ওরই ক্লাসমেট ছিল। মেয়েটা তার মানে আমারই ক্লাসের, আমি নিশ্চয়ই চিনব তাকে। হ্যাঁ, চিনতেই পারেন। আকাশ কথা থামিয়ে দেখে বর্ষার উৎসুক দৃষ্টি। মনে মনে হাসল সে, বলল, নাম জানতে চান? হ্যাঁ, নাম বলবো না, তবে একটা ঘটনা বলছি। বেসিক্যালি সেই ঘটনার পর তাকে আমি লক্ষ্য করেছিলাম। আচ্ছা বলুন, কোন ঘটনা? স্কুলে আমাদের একটা স্যার ছিল আশিস বলে। সে নানান অজুহাতে ছেলে মেয়েদের গায়ে হাত দিত, বিশেষ করে মেয়েদের গায়ে। সেই স্যার আমাদের ক্লাসে কখনো পড়েনি, তাই আগে ভাগে ঠিক জানতে পারিনি। তবে একদিন শুনতে পারি একটা মেয়ে স্যারের হাত মুচড়ে দিয়েছে বলে তার গার্জিয়ান কল করা হয়েছে। পরে সেই মেয়েটা এবং বাকি স্টুডেন্টের সাক্ষ্য পেয়ে ওই লোককে আর স্কুলে রাখা হয়নি। এবার বলুন, চিনতে পারলেন সে কে? আকাশের সব কথা নীরবে শুনে বর্ষা এক প্রকার স্তব্ধতা ভর করল তাকে। স্কুলের সেই বিচ্ছিরি ঘটনার কথা মনে পড়ে যায় বর্ষার। সেদিন স্যারের কাছে ইতিহাস প্রজেক্ট জমা দিয়ে চলে যাচ্ছিল, তার মধ্যে স্যার হঠাৎ তার কাঁধে হাত দেয়। তাতে ভীষণ অস্বস্তি হয় বর্ষার। স্যার বলে, দাঁড়াও, এখনই যেও না। বর্ষা দাঁড়ায়। স্যারের উৎপীড়নে ক্লাসের মেয়েরা খুবই ভীত হয়ে থাকতো সব সময়। বর্ষার সাথেও কয়েকবার এমন অশালীনতা সে করেছে, তাই বর্ষার ভেতর একটা রাগ চাপা পড়েছিল। মাত্র ক্লাস 8-এ পড়া মেয়েটির মনে সেদিন কোথা দিয়ে যেন রাগ ও সাহস উভয়ই বিস্ফোরণ ঘটায়। দ্বিতীয়বার অসৎ উদ্দেশ্যে ওঠা হাতটাকে ধরে গায়ের জোর দিয়ে মুড়ে দেয়। উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়। পরে অনেক ঝামেলা হলেও শেষে সব সুরাহা হয়েছিল। মীনাক্ষী মেয়ের ভেতরকার সাহস দেখে ভাবলেন মেয়েকে মার্শাল আর্টে দেওয়া যেতে পারে। সেখান থেকে বর্ষার মার্শাল আর্ট শেখার কাহিনী শুরু। বর্ষা, কি হলো আপনার? এত কি ভাবছেন? বর্ষা কোনো কথা না বলে তড়িঘড়ি করে ফোন ঘেটে একটা স্কুল ড্রেস পরা মেয়ের ছবি দেখায় আকাশকে। এই কি সে? আকাশ কিছুক্ষণ সেই ছবির দিকে তাকিয়ে থেকে বলে, হ্যাঁ। আপনি নিশ্চয়ই আগে থেকে জানেন সে আর আমি এক? হ্যাঁ, জানি। আকাশের নির্লিপ্ত কণ্ঠে দেওয়া উত্তর পেয়ে খানিক বিরক্তি প্রকাশ করে বলে, আপনার চোখে আমাকেই বারবার পড়তে হবে? এটা কেমন কথা হলো? আকাশ অসহায় মুখ করে বলল, তাই তো দুঃখ। আমি আপনাকেই সবসময় দেখলাম, অথচ আপনি একবারও এই অধমের দিকে চাইলেন না। বর্ষা মনে মনে হাসল। একটা সমীকরণ যেন এবার মেলাতে পেরেছে। বলল, আপনার মতো কোকড়ানো চুলওয়ালা চশমিশকে কে দেখবে শুনি? আকাশ অবাক হলো বর্ষার উত্তরে। তার মানে আপনি আমাকে চিনতে পেরেছেন? না পারার কি আছে, বেশিরভাগ সময় চোখের সামনে চলে আসতেন। আচ্ছা, আপনার ওই গোল গোল চশমার কি হলো? চশমা ছেড়ে দিয়েছি, ওতে কেমন ভোদাই লাগতো। আমার জন্য কন্ট্যাক্ট লেন্সই ভালো। বর্ষা সামান্য হাসে, বলে, হ্যাঁ এটা ঠিক যে ভোদাই লাগতো, কিন্তু খুব বেমানানো ছিল না। এর মানে আমাকে বেশ গভীরভাবেই দেখেছিলেন। উফ আকাশ, আপনার মাথায় খালি এসব ধরনের কথাই ঘোরে। প্রেম প্রীতি ছাড়া আর কোনো কথা কি মুখে আসে না? সত্যি বলতে আপনাকে দেখলে আপনা থেকেই এসব কথা মুখ দিয়ে বের হয়। কি করা যায় বলুন তো? তারপর কেউ একজন বলেছিলেন যে সব সময় প্রেমময় কথাবার্তা বলতে হয়। আমি তো ঠিকঠাক সেটাই করছি। আপনাকে কিছু বলাই বেকার। বলে রেগেমেগে চুপ হয়ে যায় বর্ষা। আকাশ তা দেখে নিজের কণ্ঠ খাদে নামায়। আপনাকে রাগলে একটু বেশি সুন্দর লাগে মিস বর্ষা। বর্ষা তাতে কোনো উত্তর দিল না। আবারও জানালার বাইরে তাকায়। আমার হৃদয় হরণী, আপনাকে দেখা তৃষ্ণা আমার আজন্মকালের, যা আপনাকে প্রতি মুহূর্ত দেখলেও বোধহয় মিটবে না। আপনার নিস্তব্ধতা, আপনার রাগ, আপনার দৃঢ়তা আমার ভেতরে আপনাকে জানার স্পৃহা একটু একটু করে যেন অনেকটাই বাড়িয়ে দেয়। যতটা বেড়ে গেলে আমি নিজের কাছেই কেমন অজানা হয়ে উঠি। শুনুন বর্ষা, আমি আছি আপনার খুব কাছে। দিবানিশি ডুবে থাকি আপনাতে, যেভাবে অন্ধকার ডুবে থাকে আলোর মাঝে। ইতি আপনার পাগল প্রেমিক। বর্ষা একভাবে পড়ে নেয় ছোট্ট চিরকুটটা। কে তার পাগল প্রেমিক সেই বিষয়ে বর্ষার এখনো কোনো ধারণা নেই। আজ গোলাপের জায়গায় গাজরা পাঠিয়েছে। লোকটা জানলো কিভাবে যে আজ সে খোপা করে এসেছে? অর্থাৎ সেই লোকটি তার উপর নজর রাখে। এভাবে আড়াল থেকে তার উপর নজর রাখার কার এত স্পর্ধা হলো? বর্ষার ভালো তো লাগলো না, বরং রাগ উঠল। তৎমধ্যে কারোর কণ্ঠ শুনে বর্ষা হকচকিয়ে যায়। আরে বর্ষা, ফুলটা কি সুন্দর, এমনি ফেলে রেখেছো কেন? চুলে পরে নাও। বর্ষা তাকিয়ে দেখে তার কলিগ রুহিকে। এই মানুষটা তার সাথে বরাবরই বেশ সুন্দর ব্যবহার করে। আরও দু একজন আছে, কিন্তু রুহি মেয়েটা একটু বেশি আন্তরিক। বর্ষা অপ্রস্তুত ভঙ্গিতে উত্তর দিল,
হ্যাঁ মানে পড়ছি, আসলে পড়তে একটু অসুবিধা হচ্ছিল। সেটা বলবে তো, দাও আমি হেল্প করে দিচ্ছি। রুহির জন্য অগত্যা বর্ষাকে সেই গাজরা পরতেই হলো নিজের চুলে। রুহি পরানো শেষে বর্ষাকে পর্যবেক্ষণ করে বলল, বাহ, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে বর্ষা। তা ফুলটা কি তোমার প্রেমিক দিয়েছে? না না, আমি কিনেছিলাম। কোনো রকম বিষয়টা লুকিয়ে ফেলে বর্ষা। না হলে রুহি যদি বিষয়টা জানে তাহলে অফিসে কারোরই এ কথাটা অজানা থাকবে না। রুহি চলে যাওয়ার আগে জিজ্ঞেস করে, বর্ষা, রবিবার যাবে তো? বলেছে যখন তখন যেতে তো হবেই। তুমি যাচ্ছ তো? হ্যাঁ যাব। তুমি যাচ্ছ শুনে ভালো লাগলো, নইলে একা হলে কেমন অস্বস্তি লাগতো। একা কেন হবে? আমাদের 3 জন সিনিয়র যাবে, আর মেবি বসের ছেলে যাবেন। আমি তাদের কাউকেই ঠিকঠাক চিনি না, তাই একাই বলা যায়। ও আচ্ছা, তুমি জানো আমাদের পিএনপিসি দিদিরা কত খোঁজে আছে, তাদেরকে ডাকা হয়নি তাই? বলে রুহি হাসতে থাকে। বর্ষার এসব কথা শুনতে কোনো আগ্রহ কাজ করছে না। সে বলল, বলছি রুহি, তুমি এসো এখন। স্যার আমাদের এভাবে গল্প করতে দেখলে বিষয়টা ভালো হবে না। রুহি সম্মতি জানিয়ে বিদায় নিয়ে স্বস্থানে গিয়ে বসল। বর্ষাও কাজ করতে শুরু করে। তার মনে পড়ে আগেকার একটা ঘটনা। সেদিন ছিল বরাবরের মতো একটি কর্মব্যস্ত দিন। বর্ষা নিজের মতো কাজ করছে, কিন্তু কোনো মতেই ঠিকঠাকভাবে করতে পারছে না। কে যেন খুব উঁচু কণ্ঠে কথা বলছে। বর্ষা নিজের ফাইলপত্র রেখে উঠে গিয়ে দেখে করিডোরে এক মাস্ক পরিহিত যুবক ফোনে কথা বলে চলেছে। মনে হচ্ছে কারোর সাথে ঝগড়া করছে। বর্ষার বিরক্তি অনেকটাই বাড়ল যেন। এক্সকিউজ মি? বর্ষার কথা শুনতে পারে না অথবা এড়িয়ে যায় সে। বর্ষা আরও জোরে বলে, এক্সকিউজ মি। এবার সেই যুবক ফোনের অপর পাশের ব্যক্তিকে অপেক্ষা করতে বলে বর্ষাকে রূঢ় কণ্ঠে উত্তর দেয়, কি সমস্যা? ফোনে কথা বলছি দেখছেন না? আপনার ফোনে কথা বলাটাই আসল সমস্যা। এটা অফিস, মানুষ কাজকর্ম করছে, আর সর্বোপরি একটা পাবলিক প্লেসে কেউ এরম গলা ফাটিয়ে ফাটিয়ে কথা বলে? ন্যূনতম সেন্স নেই? যত সব আজব লোকজন। কথা শেষ করে বর্ষা এক মুহূর্ত দাঁড়ায় না, চলে আসে। এসে দেখে সেখানে সবাই তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে। এই দৃষ্টির অর্থ ঠিক বুঝল না বর্ষা। তুমি যাকে এক্ষুনি এতগুলো কথা শুনিয়ে এলে, তুমি জানো সে কে? পাশের একজন কলিগের কথায় বর্ষা বলে, সে যে কেউ হতে পারে। যেটা ঠিক মনে হয়নি সেটাই বলেছি, কোনো ভুল কাজ করিনি। যাকে এত কথা বললে সে আমাদের এএস স্যার, বসের একমাত্র ছেলে। সে চাইলে কিন্তু তোমার চাকরি চলে যেতে পারে। চাকরি হচ্ছে কোনো মুড়ির মোয়া নয়। নিজের যোগ্যতায় এসেছি, কেউ চাইলেই আমার চাকরি নিতে পারে না। না নিলেই ভালো। ওই দিনটার পর বর্ষার ওই লোকটাকে দেখেনি। হয়তোবা এসেছিল, আবার তার সঙ্গে যেতে হবে ভেবে অস্বস্তি হচ্ছে বর্ষার। তবুও করণীয় কিছুই নেই। আজ রবিবার, মেঘাচ্ছন্ন ধূসর দিন। আবার বৃষ্টি হবে হবে রব উঠেছে। বর্ষা নিজের চিরাচরিত ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে তাদের অফিসের সামনে। পরনে বেশ কয়েকদিন আগে কেনা নতুন নীল রঙের সালোয়ার কামিজ, সাথে একটা সাদা ওড়না বাম কাঁধে ফেলে রাখা। রুহি উদ্ভাসিত কণ্ঠে বলল, তোমায় বেশ সুন্দর লাগছে। জামাটা কি নতুন? বর্ষা মৃদু কণ্ঠে উত্তর দেয়, তোমাকেও সুন্দর লাগছে। হ্যাঁ, জামাটা কয়েক সপ্তাহ আগে কিনেছিলাম, এই প্রথম পরলাম। দুজন টুকটাক কথা বলছিল, তার মধ্যেই ডাক এলো। বর্ষারা দেখল পরপর 2টো গাড়ি দাঁড় করানো। ম্যানেজার বাকি 4 জনকে একটি গাড়িতে উঠিয়ে দিল। দ্বিতীয় গাড়িতে বর্ষাকে উঠতে বলা হলে চিন্তিত হয় সে। এখন কি তাকে একা একা যেতে হবে? বর্ষাকে ড্রাইভিং সিটের পাশে বসতে বলে ম্যানেজার কোথায় যেন চলে গেল। রুহির সাথে থাকলে ভালো হতো। এখন যে কোন গ্যাড়াকলে ফেসেছে তাই বোঝা যাচ্ছে না। তৎমধ্যে ড্রাইভিং সিটের পাশে থাকা দরজা খুলে কেউ একটা ভেতরে বসে। বর্ষা দেখে একজন যুবক। সেদিনের মতো মুখে মাস্ক, তবে চোখে সানগ্লাস আর হুডি আজ বাড়তি দেখা গেল। বর্ষার বলতে ইচ্ছা হলো, আপনি কি ডাকাতি করতে এসেছেন? কিন্তু সেটা বলল না, নীরব থাকলো। সিট বেল্ট পরুন। বর্ষার কাছে কণ্ঠটা কেমন যেন চেনা বোধ হলো। ধারণা ঠিক কিনা জানতে ইচ্ছা করে বলে, কি বললেন? সিট বেল্টটা পরুন মিস। এবার কণ্ঠটা অন্যরকম জোরালো শোনায়। হয়তো তারই মনের ভুল ছিল। নিঃশ্বাস ফেলে সিট বেল্ট পরে নেয় বর্ষা। গাড়ি চলছে আপন গতিতে। কাজ খোলা থাকায় বাতাস এসে বর্ষার খোলা চুলগুলো এলোমেলো করে দিচ্ছে বারংবার। তাতে অবশ্য বর্ষার ভ্রুক্ষেপ নেই। সে বাইরের দৃশ্য দেখতেই মগ্ন। তবে বর্ষার এত আনন্দ যেন একজনের সহ্য হলো না। এই যে মিস, আপনার চুলগুলো সরান। কাজে এসেছেন, নিজের প্রেমিকের সঙ্গে বেড়াতে আসেননি। বর্ষা খুব অসন্তোষ নিয়ে নিজের চুলগুলো একপাশে করল।
বুঝলো এই লোকের মধ্যে এখনও তার প্রতি রাগ কমেনি, বা হতে পারে এমন তেরা বেঁকা কথা বলাটাই তার স্বভাব। বর্ষা বেশি ভাবল না। 2 ঘন্টার মধ্যে তাদের কাজ শেষ হয়ে যায়। এখন তারা কোনো এক রেস্তোরাঁয় গিয়ে খাওয়া সেরে বাড়ি ফিরে যাবে, এমনই পরিকল্পনা। ভূতের রাজা দিল বরে এসে উপস্থিত হয়েছে তারা। বর্ষায় রেস্তোরাঁর অনেক খ্যাতি শুনেছে, কিন্তু এখানে আসা হয়নি কোনোদিন। বর্ষার যদিও বাড়ির খাবার বেশি পছন্দ, দামি রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করাটা যেন অতিরিক্ত বিলাসিতার মাঝে পড়ে। বর্ষা ও রুহি একই টেবিলে বসে আছে। রুহি সশস্ত হেসে বলল, যাক, অবশেষে একসাথে হলাম। হ্যাঁ, তা তোমার এর সঙ্গে কেমন কাটলো? কে? ওই যে তুমি যার সাথে ছিলে, সিনিয়ররা তাকে এস বলেই সম্বোধন করছিল, সেখান দিয়ে জানলাম। আর জানো, কে আমাদের ওখানে কেউ সেভাবে চেনে না। তার কারণ হলো এই কোম্পানিতে সে খুব একটা ইনভলভ থাকে না। বর্ষার মনে পড়ল নামটা সে আগেও শুনেছিল, কিন্তু মাথায় রাখতে পারেনি। আচ্ছা, তবে একটা কথা বলো, এই লোক পর্দা করে নাকি? এভাবে সারাক্ষণ মুখ লুকিয়ে বেড়ান কেন? বর্ষার কথা শুনে রুহি হেসে গড়াগড়ি খাবে এমন অবস্থা। আশেপাশের লোকজন সব তাকাচ্ছে এদিকে। বর্ষা বুঝে পায় না এমন কি কৌতুক কথা সে বলে ফেলেছে। রুহি কিছুক্ষণ পর হাসি থামিয়ে বলল, সত্যি বর্ষা, আমি ভাবতেও পারিনি তুমিও এরকম কথা বলতে পারো। খুব খারাপ কিছু বলেছি কি? না না, খারাপ নয়, কথাটা শুনে বেশ মজা পেলাম। তোমার কথা হয়তো ঠিক। মনে হয় তার জিএফ বারণ করেছে অন্য কাউকে মুখ দেখাতে, বলে আবারও হাসিতে ফেটে পড়ে রুহি। বর্ষা অবাক হয়, নিজের কথায় এত হাসা যায় কিভাবে তা যেন কোনো মতেই বোধগম্য হলো না তার। হাসাহাসির পর্ব শেষ হয়েছে কিছুক্ষণ হলো। সবাই মেনু কার্ড দেখছিল, এই বোধহয় অর্ডার নিতে এলো বলে। বর্ষার অর্ডার দেওয়ার মতো তেমন কিছুই নেই, শুধু বলবে ডাল ভাত, ঝুরি আলু ভাজা আর শুক্তো। মাছ আর মাংস তার কোনো কালেই প্রিয় নয়। সবাই নিজের অর্ডার দিল, কিন্তু তার মাঝেই ঘটে গেল বিপত্তি। বর্ষার কাছে কেউ অর্ডার নিতে আসলো না। সামনে বসা রুহির কাছ থেকে অর্ডার নেওয়া হলেও বর্ষাকে পুরোপুরি এড়িয়ে যায় ওয়েটার। বিষয়টা যেন কিছুক্ষণের মধ্যে বোধগম্য হলো বর্ষার। রুহি বলল, তুমি চিন্তা করো না বর্ষা, হয়তো আবার আসবে অর্ডার নিতে। তুমি অত কোনায় বসে আছো বলে হয়তো দেখতে পারিনি। আর যদি নাও আসে, তুমি আমার থেকে কিছুটা খেয়েও। ধন্যবাদ রুহি, তবে আমার দরকার হবে না বুঝলে, সকালে অনেকটাই খেয়ে এসেছিলাম, এখন কিছু না খেলেও চলবে। তুমি খাও কেমন? সবার খাবার চলে এসেছে। বর্ষা ভাবছে এখন কি এখানে বসে থাকবে না উঠে গেলে বেশি ভালো হয়। সুলেখার মোড় থেকে রুটি তরকারি খেয়ে নেবে, তাতেই হয়। বর্ষা উঠতে নিলে রুহি বাধা দেয়। কই যাচ্ছ বর্ষা? একটু বাইরে যাচ্ছি, তোমরা খাওয়া দাওয়া করো, আমি কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাব। আরে তাই বললে হয়? তুমি বসো তো এখানে, নিশ্চয়ই তোমার খিদে পেয়েছে বলে যাচ্ছ, তাই না? আরে না না, এমনি যাচ্ছিলাম। তাহলে বসো। আচ্ছা। বর্ষা আবারও বসলো। আজ আকাশের কথা খুব মনে পড়ছে। কি জন্য তার মনে হচ্ছে আকাশ আশেপাশেই রয়েছে, ঠিক যেন ধরেও ধরতে পারছে না। আকাশ যদি সত্যিই থাকতো তবে কি আর এরকম অসহায়ের মতো বসে থাকতে হতো তাকে? চিন্তাধারার দিক যেন ভালো লাগলো না বর্ষার। এসব কেন ভাবছে সে? প্রলম্বিত নিঃশ্বাস নিল। কোথা দিয়ে যেন হঠাৎ একজন ওয়েটার এসে বর্ষার সামনে খাবার, জল ইত্যাদি রেখে চলে যায়। তাতে বর্ষা আর রুহি উভয়ই হতভম্ব। বিস্ময়ের রেশ আরেকটু বাড়ে যখন বর্ষা দেখে সে যা যা অর্ডার দেবে বলে ভেবেছিল ঠিক ঠিক সেগুলোই এসেছে, সাথে একটা বাড়তি আইটেম যা সে মেনুতে দেখেনি। সেটা হলো রসমালাই, বর্ষার প্রিয় মিষ্টি। কিন্তু এটা কিভাবে সম্ভব? দেখো, তোমার খাবার চলে এসেছে। বেশ দেরি হলো, এবার খেয়ে নাও। কিন্তু আমার অর্ডার না নিয়ে খাবার এলো কিভাবে? এখন অত ভাবতে যেও না, না হলে খাওয়ার আনন্দটা মাটি হবে। বর্ষা আর কিছু বলে না। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়েছে। বর্ষার খুব ভালো লেগেছে, বিশেষ করে শুক্তোটা, রসমালাই। মনটা বেশ ফুরফুরে। রবিবার কাজে আসার আফসোসটা আর কারোর মধ্যেই তেমনভাবে নেই। এখন আধ ঘন্টা জিরিয়ে নিয়ে সবাই বাড়ির পথে রওনা হবে। বর্ষার এতক্ষণ বসে থাকতে সায় দিল না। রুহিকে বলে বাইরে বেরিয়ে আসে। দুপুরের প্রকৃতি যেন অন্ধকারে ডুববে ডুববে ভাব। বর্ষা সেসব তোয়াক্কা না করে হাঁটতে লাগলো। মনে মনে ভাবছে একদিন মাকে আর মিতুকে এখানে নিয়ে আসবে। এক পর্যায়ে দেখল একজন ভদ্রমহিলা রাস্তার একপাশে কান্না কান্না চেহারায় দাঁড়িয়ে আছেন। রাস্তার এপারে থাকায় ঠিক বুঝতে পারল না বর্ষা। ওই পারে গেল। ভদ্রমহিলার খুব বেশি বয়স মনে হলো না। সেখান থেকে যাতায়াত করা মানুষগুলো একটু কেমনভাবে তাকিয়ে নিজের মতো রাস্তা পার হতে ব্যস্ত। এই যে দিদি, আপনার কিছু হয়েছে? ভদ্রমহিলা একটু নিজেকে স্বাভাবিক করে বললেন, আর বলবেন না, আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না। স্কুলে পাঠিয়েছিলাম, কিন্তু স্কুল থেকে বলল ও নাকি আসেইনি। ছেলেটা কোথায় গেল? খুব ভয় করছে আমার। বর্ষা বলল, আপনি শান্ত হন দিদি, হতেই তো পারে আপনার ছেলে স্কুল বাঙ্ক করে কোথাও খেলতে গেছে।
ভদ্রমহিলা এবার চুপ হয়ে যান। দেখে মনে হবে কিছু একটা নিয়ে গভীর চিন্তা করছেন। একবার চিন্তা করে দেখুন ও কোনো খেলা বিষয়ে কিছু বলেছিল কিনা। হ্যাঁ হ্যাঁ বলেছিল, আজ নাকি ওদের খুব গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ রয়েছে। আমি যদিও পই পই করে বারণ করে দিয়েছিলাম। হয়তো সেটার জন্যই গিয়েছে। চলুন ভারত মাতার ওই মাঠে দেখে আসি। আপনিও আসবেন? আপনার অসুবিধা হবে না? আমার হাতে সময় আছে, অসুবিধা নেই। 3-4 মিনিট হাঁটার পর তারা গন্তব্যে পৌঁছে যায়। ওই স্কুল ড্রেস পরা বাচ্চাটা আপনার ছেলে কিনা দেখুন তো। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমার বাবুই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিপদের সময় আমার বুদ্ধিশুদ্ধি কাজ করে না। আজ আপনি না থাকলে অনেক হয়রানি সহ্য করতে হতো। ধন্যবাদের দরকার নেই দিদি, আর পারলে ওর খেলাটাকে একটু মহত্ব দেবেন। বাচ্চাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলোরও খুব প্রয়োজন। বিশেষ করে এই প্রযুক্তির যুগে আপনার সন্তান যে খেলাধুলা করতে এতখানি ভালোবাসে, সেটা প্রশংসনীয়। ঠিক বলেছেন দিদি, খেলা করাটাও প্রয়োজন। বর্ষা বিদায় জানিয়ে ফিরে আসছিল, কিন্তু পথ মধ্যে বিপদের আর কি শেষ আছে? রাস্তায় গর্ত ছিল, সেটার প্রতি অসাবধানতার ফলে পায়ে দারুণ ব্যথা পায় বর্ষা। সরকারের মাথা ব্যথা নেই এসব রাস্তা নিয়ে। সাধারণ জনগণকে সব দায়ভার ঘাড়ে তুলে চলাফেরা করতে হবে, এই তো নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বর্ষা বুঝলো পাটা তার ভালোই আঘাত পেয়েছে, শুধু তাতেই কি শেষ? পায়ের নখে রক্তও জমেছে। এই পা নিয়ে এতটা হেঁটে যাবে কি করে? সাথে না আছে ফোন, না আছে টাকা। রাস্তায় লোকজনও তেমন নেই, তার ওপর ঝোড়ো হাওয়া দিচ্ছে। এই বুঝি প্রবল বেগে বাড়ি বর্ষণ নামলো বলে। বর্ষা! পরিচিত কণ্ঠ পেয়ে বর্ষা মাথা তুলে চায়। আকাশ, আপনি এখানে? আকাশ উবু হয়ে বর্ষার সামনে বসে, বা পাটাকে নিরীক্ষণ শেষে বলল, আপনি কি দেখে শুনে হাঁটতে পারেন না? পাটার একই অবস্থা করছেন। কিছুটা দূরে হসপিটাল রয়েছে, চলুন সেখানে। আরে থাক না আকাশ, এমনি সেরে যাবে। আপনি জানেন আমি এসব এক্সকিউজ শুনতে পছন্দ করি না। বর্ষা হার মেনে বলল, আচ্ছা চলুন, যাচ্ছি। আপনাকে তো এভাবে যেতে বলিনি। আকাশের কথার অর্থ ঠিক বুঝতে পারে না বর্ষা। বলল, মানে কি বলতে চাইছেন? আকাশ কোনো কথা না বলে বর্ষাকে পাজা কোলা তুলে নেয়। বর্ষা এক মুহূর্তের জন্য তবদা খেয়ে যায়, সাথে সাথে আকাশের গলা জড়িয়ে ধরে। আকাশ শান্ত স্বরে বলল, আপনি এইভাবে যাবেন? আপনার কি মাথা গেছে? আপনি আমাকে এভাবে নিয়ে যেতে পারবেন না, অনেক অসুবিধা হবে আকাশ। তারপর সবাই দেখে কি ভাববে? আপনি যথেষ্ট হালকা, তাই অসুবিধার কিছুই দেখছি না। আরও 5-6 কেজি বেশি হলেও তেমন হেরফের হতো না। আর কে কি ভাববে সেসব তোয়াক্কা করলে কখনোই জীবন চলে না। কয়েক মুহূর্ত পেরিয়ে যায় নীরবেই। বর্ষা দেখছে আকাশকে। বর্ষার মনে এই নৈকট্য বড় অদ্ভুত ঠেকছে। এত কাছে থেকে কি সব নাম না জানা অনুভূতি হলো তার। তবে এবার আকাশকে একটু চমকে দেওয়ার পালা। আকাশ, বলুন, ব্যথা কি খুব বেশি হচ্ছে? না, সেটা নয়, আসলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলুন। সারাদিন ওই হুডি, মাস্ক আর সানগ্লাস পরে দম বন্ধ লাগে না? বর্ষার এমন ঠান্ডা কণ্ঠের কথাটা আকাশকে থামিয়ে দিল। আকাশ চাইল এবার বর্ষার পানে। বর্ষার শান্ত দৃষ্টি তার চোখে পড়ল। কি বলছেন বুঝলাম না ঠিক। এই যে এতক্ষণ আমাদের সামনে নিজের মুখ ঢেকে রেখেছিলেন, এই গরমের মরশুমে কষ্ট হয়নি? চিনলেন কিভাবে? দ্য আইস হ্যাবিট। শুধু চোখ দেখেই? শুধু চোখ বলবো না, তবে আপনার এস নাম শুনে খানিকটা ক্লিয়ার হয়েছিলাম। তারপর আমার কাছ থেকে অর্ডার না নিয়ে ঠিকঠাক খাবার চলে আসা, এইগুলো এক একটা ক্লু। আপনি বুদ্ধিমতী, কিন্তু আপনি লুকোচুরি করে কি লাভ পেলেন? একদিন আপনার কাছে ধরা খাবো বলেই লুকিয়েছিলাম, আর তাতে আমি সাকসেসফুল। আপনার মাথায় সমস্যা আছে, গিয়ে ডাক্তার দেখান। আকাশ হেসে ফেলে, এমন মনোমুগ্ধকর হাসি কোনো পুরুষকে এর আগে হাসতে দেখেনি বর্ষা। সবার হাসির ধরন কি আলাদা হয়? হতেও পারে। এই রোগ আপনি ছাড়া কেউ সারাতে পারবে না বর্ষা। আবার শুরু হয়েছে আপনার? ওই বকাবকি করছিলেন তখনই ভালো ছিল। না বকেও উপায় ছিল না। আপনার ওই এলো চুলের সুবাস আমায় মাতাল করে দিচ্ছিল। পরে দেখা যেত গাড়ি অ্যাক্সিডেন্ট করে বসে আছি। আপনার নিজের গাড়ি থাকতে বাসে ওঠেন কেন? বাসে যে ব্যাপার আছে তা কি আর গাড়িতে পাওয়া যায়? বাসে ভিড়ে ঠেলাঠেলি ছাড়া আর কি রয়েছে? আমার সারা দিনের আনন্দের খোরাক। বর্ষা কিছুক্ষণ চুপ থেকে শুধায়, আমায় এত কেন ভালোবাসেন আকাশ? আকাশ একবার শান্ত দৃষ্টিতে তাকায় সরাসরি বর্ষার চোখের দিকে, বলে, আপনাকে না ভালোবাসলে ভালোবাসার অপমান হতো, সেজন্যই। বর্ষা স্তম্ভিত নয়নে চেয়ে থাকলো কেবল। অকস্মাৎ তার কাঁদতে ইচ্ছে করল। শক্ত খোলসের নিচে থাকা নরম সত্তাটি যেন প্রকাশ পেতে চাইল, কিন্তু বর্ষা তাকে জোর করে চাপিয়ে দেয়। নিজেকে বহু প্রয়াসে সামলায় অবশেষে। হাসপাতালে বসে আছে বর্ষা।
ভীষণ লজ্জা করছে তার। কারণটা অবশ্য আকাশ। ডাক্তার নার্সদের সামনে ওভাবে এনে একেবারে চেয়ারে বসিয়েছে তাকে। বর্ষা হাসপাতালে ঢোকার আগে নামার জন্য ছটফট করতে শুরু করেছিল। তখন আকাশ বলে, বেশি তিরিং বিরিং করলে আপনার গালে ঠোঁট ছুঁয়ে দেব, তখন বুঝবেন। আকাশ, তারপর আমাকে রেগে খুন করলেও কিন্তু আপনার গাল থেকে আমার স্পর্শ মুছবে না। বাকরোধ ঘটে বর্ষার। খুব রেগে যাওয়ার কথা, কিন্তু বিন্দুমাত্র রাগ হলো না। কোনো শব্দ উচ্চারণ করতে অক্ষম হয় সে। ছটফটানিও বন্ধ হয়। এখন ডাক্তারদের সম্মুখেও কোনো কথা মুখে আসছে না। আকাশই সব কথা বুঝিয়ে বলছে তাদের। ডাক্তার সব দেখে বললেন, পায়ে বেশ ভালোই ক্রাম্প এসেছে, তবে চিন্তার বিষয় নয়, 2 দিন পুরোপুরি রেস্টে থাকলে ঠিক হয়ে যাবে। নখের জন্য একটা মলম লিখে দিচ্ছি, আর যদি ব্যথা বাড়ে তার জন্য একটা পেন কিলারও লিখে দিলাম। আকাশ বলল, থ্যাঙ্কস ডক্টর। ইফ বোথ অফ ইউ ডোন্ট মাইন্ড, একটা প্রশ্ন করব? আকাশ আর বর্ষা দুজনেই বলল, হ্যাঁ ডক্টর বলুন। বয়সে তোমরা আমার সন্তানের মতো, তাই তুমি করেই বলছি। আচ্ছা, তোমরা দুজন কি ম্যারিড? বর্ষা যেন লজ্জা আর একটু বেশি আড়ষ্ট হলো, কিন্তু আকাশকে দেখে মনে হবে এই প্রশ্ন শুনে সে খুব আনন্দ পেয়েছে। আকাশ বর্ষার দিকে তাকিয়ে থেকে উত্তরটা দিল, একবার উনি হ্যাঁ বলে দিলেই ম্যারিড হতে সময় লাগবে না। ডাক্তারবাবু এই কথা শুনে হাসলেন। আকাশের সাথে হ্যান্ডশেক করে বললেন, বেস্ট অফ লাক ইয়াং ম্যান। প্রতি উত্তরে আকাশও হাসে। বর্ষাকে রেখে আকাশ চলে যায়, আবার কিছুক্ষণ পর ওষুধ নিয়ে ফেরে। মূলত পেন কিলার আর মলম আনতে গিয়েছিল। বর্ষার হাতে ধরিয়ে দেয় সেসব। অতএব আবারও বর্ষাকে পাজা কোলে তুলে নিয়ে ডাক্তারকে বিদায় জানালো আকাশ। ডাক্তারের উদ্দেশ্যে ওনার পাশে থাকা নার্সটি বলল, স্যার, ছেলেটাকে দেখে মনে হলো মেয়েটাকে খুব ভালোবাসে। কিরকম ধীরে সুস্থে নিয়ে গেল, একটুও হাঁটতে দিল না। ঠিকই বলেছ সীমা, কিন্তু স্যার, মেয়েটার মনের ব্যাপার তো বোঝা গেল না। ও কি আদৌ ভালোবাসে? ডাক্তার জিনিসপত্র গোছাতে থাকলেন। প্রথমেই কোনো উত্তর দিলেন না। সীমা নামে নার্সটি ভাবল হয়তো তার পক্ষ থেকে এসব কথা তোলা উচিত হয়নি, কিন্তু তাকে অবাক করে দিয়ে ডাক্তার বললেন, মেয়েটাও ভালোবাসে। হয়তো কোনো মনস্তাত্ত্বিক জটিলতার মাঝে রয়েছে, তবে একদিন ঠিকই বুঝবে। গাড়িতে বসে আছে বর্ষা, পাশে আকাশ ড্রাইভ করছে। বৃষ্টির দাপটে প্রকৃতি ক্রমে ভিজে যাচ্ছে। সে দৃশ্যই বেশ মন দিয়ে দেখছে বর্ষা। আকাশ বলল, গান শুনবেন? আপনার গাড়ি, আপনি গান চালাবেন কিনা সেই পারমিশন আমার থেকে নিচ্ছেন কেন? কারণ আপনি আমার সহযাত্রী। আপনার মত জানাটা অতি আবশ্যক। বুঝলাম, গান চালাতে পারেন, সমস্যা নেই। গান চালায় আকাশ। মরশুমের সঙ্গে মানিয়ে গেল গানটা। রিমঝিমে ধারাতে চায় মন হারাতে। গানটি বর্ষা শুনে বলল, এই গানটা তো দারুণ লাগে, আপনারও ভালো লাগে? হ্যাঁ, আমারও বেশ লাগে। ছোটবেলায় প্রেমের কাহিনী অনেকবার দেখেছি। আমিও দেখতাম। ওই মুভি দেখে তখন কেঁদেছি। এই কথাটা ভাবলেই এখন হাসি পায়। যা বলেছেন, বলে দুজনেই হাসে। বর্ষা হাসি থামিয়ে বলল, আচ্ছা আকাশ, আপনার বেশিরভাগ কথায় যে এমন তেরা বেঁকা উত্তর দিই, আপনার রাগ হয় না? বিরক্তি লাগে না? অনেস্টলি স্পিকিং, রাগ হয় যখন আপনি এক্সকিউজ দেন, কিন্তু আপনাকে দেখলে সেই রাগ মুহূর্তেই উধাও হয়ে যায়। এসব লাগামহীন কথাবার্তা বলতে আপনার মুখে কেন বাধে না? যা সত্যি তা বলতে লজ্জা কিসের? বর্ষা শ্বাস ফেলে। এই লোককে কিছু বলে লাভ নেই। কয়েক মুহূর্তের ব্যবধানে বর্ষার গন্তব্য চলে আসে। গাড়ি থেকে নামতে নিলেই আকাশের কণ্ঠ শুনে ফিরে তাকায়। বর্ষা, কিছু বলবেন? না। তাহলে রাখছেন কেন? আপনার থেকে দুটো বাড়তি কথা শোনার জন্য। আপনি ভীষণ অদ্ভুত। তা বলা চলে? আপনি যেতে পারবেন তো, নাকি পুরোটা দিয়ে এলে ভালো হয়? হাত জোর করি, অনেক উপকার করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখন একাই যেতে পারবো। বর্ষার কথা শুনে এবং মুখভঙ্গি দেখে হাসলো আকাশ। আবারও ঘোর লাগা কণ্ঠে ডাকল, বর্ষা। উফ, আবার কি হলো? ভালোবাসি। বর্ষা থম মেরে যায়। ঝুম বৃষ্টির মাঝে কথাটা কেমন ঝংকার দিয়ে উঠল, মনোবিনায় শব্দহীন মৃদঙ্গ বেজে যাওয়ার ন্যায়। আচ্ছা, ভালোবাসার প্রকাশ এত সুন্দর কেন হয়? মিতু, তুই এখানে? তুমি পায়ে চোট পেয়েছ বর্ষাদি, তাই এতটা পথ তোমায় একা যেতে দিতে পারি না। আমার পায়ে লেগেছে, সেটা তুই কিভাবে জানলি? মিতু ইতস্তত করে বলল, তোমায় পরে বলবো কিভাবে জানলাম। এখন বাড়ি চলো, আমি একা হাঁটতে পারবো, তুই যা। বর্ষার কথা শুনে কাঁদো কাঁদো মুখ করে ফেলে মিতু। বলল, এরকম করো না বর্ষাদি, তুমি চলো আমার সাথে, বাড়ি গিয়ে বলে দেবো সব। আর মুখ ঝুলাস না, চল, তোর সাথে যাচ্ছি।
মিতু এবার ঝলমলিয়ে ওঠে। হ্যাঁ চলো চলো। 2 মিনিটের ব্যবধানে তারা বাড়ি পৌঁছায়। মীনাক্ষীর কাছে বর্ষাকে রেখে মিতু খুব তাড়া দেখিয়ে চলে যায়। যদিও বর্ষা জানতো মিতু এমনটাই করবে, তাই সেসব নিয়ে মাথা ঘামালো না। মীনাক্ষী চিন্তিত হয়ে মেয়েকে বসার ঘরে নিয়ে একটা চেয়ারে বসালেন। কি করে হলো? একটা গর্তে পা পড়ে গিয়েছিল। রাস্তাঘাট কত সুন্দর তা তো জানোই। মীনাক্ষী নিঃশ্বাস ত্যাগ করেন। বসো, আমি চুন হলুদ নিয়ে আসছি। অত ব্যস্ত হতে হবে না, পরে লাগিও ওসব। যখনের আঘাত তখনই চিকিৎসা করতে হয়। বর্ষা কিছু বলে না। আজ সারাদিন শুধু দেখছে সবাই কি সুন্দর সুন্দর উত্তর দিচ্ছে। এদের মাঝে নিজেকে কেমন বোকা বোকা মনে হচ্ছে বর্ষার। সে চুপটি করে বসে রইল নিজের জায়গায়। একান্ত মনে ঘুরপাক খেতে লাগলো গোটা দিনের অপ্রত্যাশিত সব ঘটনা। তৎমধ্যে মীনাক্ষী চুন হলুদ নিয়ে উপস্থিত হন। বর্ষা হেলান দিয়ে মুখ সিলিংয়ের দিকে রেখে বলল, মা ছাড়ো না এসব। আজ সারাদিন জোরাজুরি সহ্য করছি, তুমি অন্তত ছেড়ে দাও। মীনাক্ষী সন্দিগ্ধ কণ্ঠে বললেন, তোমার ওপর তো কেউ জোরাজুরি করতে পারে না, তাহলে আজ কে করলো? বর্ষার ইচ্ছে হলো নিজের মাথা চাপড়াতে। কেন যে এসব বলতে গেল? ওই তো ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তারবাবু বলে দিয়েছেন এখন 2 দিন রেস্টে থাকতে হবে। এসব কি জোরাজুরি নয়? মীনাক্ষী কথাটাকে কতটা বিশ্বাস করলেন তার ঠিক বোঝা গেল না। আচ্ছা ফ্রেশ হয়ে নাও, তারপর লাগিয়ে দেবক্ষণ। বর্ষা মাথা নাড়ায়। মীনাক্ষী নিজের ঘরে চলে যান। বর্ষা চলে আসে নিজের ঘরে। কিছুক্ষণ আরশির দিকে চেয়ে থাকলো, অতঃপর নিজের প্রতিবিম্বকে বিদ্রূপ করে বলে, তুই নাকি খুব কঠিন। তোর আশেপাশে কোনো ছেলে নাকি ঘেঁষতে পারে না, তাহলে আকাশ তোর এত কাছে চলে আসছে কিভাবে? কোনো উত্তর নেই বল, থাকবেও না। যতই হোক তোরও ভালোবাসা পেতে ইচ্ছা করে, কিন্তু এই ইচ্ছেকে প্রশ্রয় দিয়ে ঠিক করছিস কিনা একবার ভেবে দেখিস। দরজার ওপার থেকে মীনাক্ষীর কণ্ঠ শুনে থামে বর্ষা। বন্ধ দরজা বলে প্রথমবারে ঠিক শুনতে পারল না, তবে মনে হলো তিনি বর্ষাকে উদ্দেশ্য করে কিছু একটা বলছেন। কিছু বলছো মা? তোমার ফোন বাজছে। আচ্ছা ফোনটা একটু দাও দেখি। দৌড় খানিকটা খুলে হাত বাড়িয়ে ফোনটা নেয় বর্ষা। একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসছে। বর্ষার কেন যেন মনে হলো এটা আকাশের নাম্বার, তাই প্রথমেই ধরল না। কারোর সাথে কথা বলতে অনিচ্ছা বোধ করছে। তারপর ভাবলো হয়তো বাড়ি ঠিকঠাক পৌঁছতে পেরেছে কিনা তাই জিজ্ঞেস করবে। কাউকে চিন্তায় রাখা ঠিক হবে না, তাই বর্ষা ফোন তুলল। বাড়ি পৌঁছেছেন? হ্যাঁ। পায়ে বেশি ব্যথা নেই তো? না তেমন একটা নেই। মন খারাপ? মন আবার খারাপ কিসের? এমন নয় তো নিজেকে পাল্টাতে দেখে নিজেই হতভম্ব হয়ে যাচ্ছেন? আপনি খুব উল্টোপাল্টা বকছেন আকাশ। সত্যি কথা শুনতে সবার উল্টোপাল্টা বলেই মনে হয়। উফ, রাখছি আমি বলে ফোন রেখে দেয় বর্ষা। অজানা নিষ্পৃহতা তাকে ক্রমে ভর করল। বর্ষা আর ফ্রেশ না হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। শারীরিক ক্লান্তির চেয়ে বেশি মানসিক ক্লান্তি, অন্তর্দ্বন্দ্ব তাকে শ্রান্ত করে তুলেছে। ওইদিকে আকাশ বর্ষার চঞ্চলতা দেখে হেসে দেয়। মেয়েটা উপরে উপরে বাঘিনী হলেও মনের ক্ষেত্রে ভীতু, এই বিষয়টা কিছুদিনে বেশ বুঝেছে আকাশ। আসলে খুব কম মানুষ হয় যারা ভেতর বাহির দুদিক দিয়ে কঠিন। বর্ষার ভেতরটা দয়া দিয়ে পরিপূর্ণ, ভালোবাসাও সেখানে বিস্তার করে, কিন্তু সে এসব সহজে প্রকাশ করতে চায় না। আকাশ কি যেন ভেবে আক্ষেপের সুরে স্বগোক্তোক্তি করে, 2 দিন আপনাকে না দেখে কিভাবে থাকবো বর্ষা? দিন দিন আরো বেশি করে আপনাতে আসক্ত হয়ে যাচ্ছি, আর আপনি দূর দূর করছেন। বলুন তো এটা আদৌ ঠিক? বর্ষা যদি শুনতো সেসব কথা। আকাশ ভাবে বর্ষাকে সরাসরি এই কথাগুলো বললে তার উত্তর কেমন হতো। বোধহয় খুব বিরক্তি নিয়ে বলে উঠত, হ্যাঁ এটাই ঠিক। কিরে, এত মগ্ন হয়ে কি চিন্তা করছিস? হঠাৎ কারোর কণ্ঠ পেয়ে বাস্তবে ফিরে আসে আকাশ। দেখে দীপ্ত দাঁত বের করে একটা ভ্যাবলাকান্ত হাসি দিল আর তার দিকে তাকিয়ে রইল। আমি যা ইচ্ছা ভাবতে পারি, কিন্তু তুই ভূতের মতো হাসছিস কেন? আমিও কোনো একটা কারণে হাসছি, তাহলে অন্য কোথাও গিয়ে হাসাহাসি কর। আমার সাথে বেশি চড়াও হোস না, নইলে সবাইকে গিয়ে বলে দেব যে তুই প্রেমে পাগল হয়ে গেছিস। যা বল গিয়ে। সত্যি বলে দেব কিন্তু। বলতে বারণ কে করেছে তোকে? যা বলে আয়। দীপ্ত সত্যি সত্যি এই কথাটা বাকিদের কাছে বলতে গেল। প্রথমে বলল শ্রুতিকে, জানো আকাশ প্রেমে পড়ে পুরো পাগল হয়ে গেছে, ভাবনায় এত মগ্ন আমি ওর সামনে দাঁড়িয়ে কিন্তু টের পেল না। আকাশ থেকে তোমার কিছু শেখা উচিত। সবসময় ধ্যানে জ্ঞানে বর্ষাকে রাখে, আর তুমি দিনে একবারও আমাকে নিয়ে ভাবো কিনা সেটাই বুঝতে পারি না। শ্রুতি দাঁতে দাঁত চেপে কথাটুকু শেষ করে চলে যায়। দীপ্ত ভেবেছিল আকাশকে হাসির পাত্র বানাবে, কিন্তু এ তো ঘটল হিতের বিপরীত। এখন শ্রুতিকে মানাতে 2 দিন সময় লাগবে। আচ্ছা মুশকিলে পড়া গেল। মন খারাপ করে সে এবার গেল জিতের কাছে। অন্তত এই ছেলে তাকে আশাহত করবে না। জিতকে বলার পর সে বলে,
তুই আজ লক্ষ্য করলি? আমি তো আগেই লক্ষ্য করেছিলাম। সচ মে বান্টি, তেরা সাবুন স্লো হি রয়ে গেয়া। দীপ্তর ইচ্ছা হলো জিতের পিঠে দুঘা বসিয়ে দিতে, কিন্তু পর মুহূর্তে সিদ্ধান্ত বদলে নেয়। সে যে জ্বালায় জ্বলছে সেই জ্বালাটা জিতের ভাগেও একটু পড়ুক, তাই চলে যায় দিশার কাছে। মঙ্গলবার রাত্রি তখন 8টা বাজছে। বর্ষা এসে বারান্দায় দাঁড়ালো। পা অনেকটাই সেরেছে, হাঁটতে আর খুব অসুবিধা হচ্ছে না। এখন মন চাইছে একটু বাহিরে বেরিয়ে আসতে। মিতুর সাথে দেখা করে এলে কেমন হয়? মিতু এই 2 দিন কলেজের এক ফাঁকে এসে দেখা করে গেছিল যদিও। বর্ষার ফোন বেজে উঠল। দেখে মিতুর বিএসএনএল নাম্বার থেকে ফোন আসছে। বাড়িতে আছে তার মানে। বল মিতু। বর্ষাদি, তুমি কি এখন ব্যস্ত আছো? না, বল কি হয়েছে? একটা ইংলিশ গ্রামারে আটকে গেছি, আমি যদি যাই তাহলে এখন বুঝিয়ে দিতে পারবে? তোকে আসতে হবে না, আমি যাচ্ছি। আচ্ছা, সাবধানে এসো। বর্ষা ফোন রেখে ঘরে গিয়ে আসে। সুতির সাদা জামার ওপর কালো ওড়না জড়িয়ে ফোন হাতে নিয়ে রওনা দিল মিতুর বাড়ির উদ্দেশ্যে। মিতুর পড়াশোনায় টুকটাক সাহায্য বর্ষা বহু আগে থেকেই করে আসছে। আজও অস্বাভাবিক কিছুই লাগলো না। এই 2 দিন আকাশের সাথে তার কথা হয়নি, হবেই বা কি করে? পুরো সময়টুকু ঘুমিয়ে কাটিয়েছে। না ফোনের খবর রেখেছে, না বাইরে কোথাও পা ফেলেছে। মিতু এসে কয়েকবার বলেছিল বারান্দায় বসতে, কিন্তু সেই কথাও বর্ষা কানে তোলেনি। হঠাৎ এত আলস্য তার মধ্যে কোথা থেকে জেগেছিল সে নিজেও জানে না। তবে আজ বিকেলের পর ইচ্ছা হলো এই অনাকাঙ্ক্ষিত অলসতা তাকে ছাড়তে হবে। কাজ থেকে নেওয়া 2 দিনের ছুটিরও আজ শেষ দিন। বর্ষার ভাবনার মাঝে মিতুর বাড়ি চলে আসে। জায়গাটা রাতের বেলায় কেমন অদ্ভুতুরে দেখালো। দরজায় আঘাত করার আগে কিছু শব্দ শুনে বর্ষা। আজকের পর্ব এই পর্যন্তই থাক। পরবর্তী পর্ব কাল দুপুর 2টোয় আপলোড করব। গল্পটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।